আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের অনলাইন ক্লাসে। নবম দশমের পদার্থ বিষয়ে আলোচনা করব, চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি অধ্যয়ন করবা, খেয়াল করবা। বিশেষ করে তোমরা জানো যারা নবমে আছো, এর আগে আমি কিছু ক্লাস দিয়েছিলাম, তার মধ্যে গতির চ্যাপ্টারটি নিয়ে বিশেষভাবে আলোচনা করেছি। তোমরা শিক্ষার্থীরা কমেন্টস করেছো ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ওইটারই ধারাবাহিকতায় আজ কাজ ক্ষমতা শক্তি ক্লাসটি অধ্যয়ন করব। নবম শ্রেণীর জন্য এটা বিশেষ উপযোগী হবে, যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবা। তো চলো আমরা এই পাঠে কি কি জানতে হবে এই অধ্যায়ে আমরা একটু খেয়াল করে নেই। কাজ, শক্তি, শক্তির বিভিন্ন রূপ, শক্তির বিভিন্ন উৎস, বর শক্তি সম্পর্ক, শক্তির রূপান্তর, ক্ষমতা এবং কর্মদক্ষতা। এই পাঠগুলো আমরা মোটামুটি অধ্যয়ন করতে পারলেই এই অধ্যায়টি আমাদের জানা হবে। তো প্রথমে চলো আমরা কাজ কি জানি। কাজ হচ্ছে, আমরা একদম শৈশবকাল থেকে আমরা কাজ শব্দটার সাথে পরিচিত। যদি কোনো একজন লোক আমার স্কুলের গেটে বসে আছেন, পাহারা দিচ্ছেন, অথবা দোকানে বসে কেউ কাজ করছেন, অথবা কেউ গাড়ি চালাচ্ছেন, আমরা যারা শিক্ষকতা করছি, তোমরা যারা লেখাপড়া করছো, সব কিছুই কাজের পর্যায়ে পড়ে। কিন্তু বিজ্ঞানের কাজে আর বাস্তবের কাজের মধ্যে কিছু ব্যতিক্রমতা লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে, বিজ্ঞান বলছে যে কাজ তখন হবে যখন কোনো একটি বস্তু, এইরকম একটি বস্তু আছে, একটি বস্তুকে মনে করো এরকম একটি বস্তু আছে, এই বস্তুর মধ্যে আমি বল প্রয়োগ করব। সাপোজ এরকম একটি বস্তু আছে, আমি এই বস্তুটির মধ্যে বল প্রয়োগ করব। বল প্রয়োগ করলাম, বস্তুটিতে বল প্রয়োগ করলাম, বস্তুটিকে যেদিকে বল প্রয়োগ করলাম সে যদি বলের দিকে সরণ হয়ে এখানে আসে, বস্তুটির যদি বলের দিকে সরণ হয়, অর্থাৎ তার অবস্থানের পরিবর্তন করে, আমরা গত অধ্যায়ে দেখেছি নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে সরণ। যদি বস্তুটির অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে এখানে কাজ হয়েছে। বিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। আমি আবার বলছি, কাজের সংজ্ঞাটি হবে এরকম যে যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করা হয় তাহলে, এবং যদি বস্তুটি সরণ ঘটে, তাহলে বল এবং সরণের উপাংশের গুণফলকে বলা হবে কাজ। তাহলে কাজ মানে কি? কাজ মানে হচ্ছে, কাজ সমান হচ্ছে বল গুণ সরণ। কাজ হচ্ছে বল গুণ সরণ। তাহলে বল হচ্ছে এফ আর সরণ হচ্ছে এস। তাহলে কাজ কি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে এই এফ মানে হচ্ছে বল, বলের একক হচ্ছে নিউটন, এস মানে হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার। তাহলে কাজের একক হচ্ছে নিউটন মিটার, হুইচ ইজ জুল। কাজের একক হচ্ছে জুল, এটা হচ্ছে তার একক। আমরা গত অধ্যায়ে দেখেছিলাম একক এবং মাত্রা বিষয়টি অতি গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের জন্য বিশেষ করে। সুতরাং এইটা হলো কাজের একক। এবং আমরা যদি কাজের মাত্রা দেখি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ মানে হবে নিউটনের সূত্র অনুসারে, দ্বিতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, সে অনুসারে এফ বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যে দিয়ে ক্রিয়া করা হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে এস। এম তো থাকবে, আর এ হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন, আর এটা হচ্ছে এস। তাহলে বেগের পরিবর্তন মিন্স, এটাকে যদি আমি এখানে লিখি তাহলে কি হয় দেখো, বেগের পরিবর্তন মানে হচ্ছে সরণের পরিবর্তন, সরণের পরিবর্তন। তাহলে এটা কি হবে? এটা হবে এম ইন্টু এস বাই টি ইন্টু 1/t ইন্টু এস। ফাইনালি আমরা কি পেলাম? এটা পেলাম এম এস স্কোয়ার বাই টি স্কোয়ার। তাহলে এখানে হবে এম এল স্কোয়ার টি স্কোয়ার। অতএব আমরা লিখবো কাজের মাত্রা, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কাজের মাত্রা, কাজের মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আশা করি তোমরা বুঝতে পেরেছ কাজ কি, কাজের সমীকরণ, কাজের সমীকরণ, কাজের একক, কাজের মাত্রা। এবার দেখো, যদি এরকম হয় যে, যদি এরকম হয় যে 70 কেজি বরের একজন, 70 কেজি বরের এক
লোক 70 কেজি বরের এক লোক 20 মিটার উঁচু উঁচু পাহাড়ে উঠল 20 মিটার উঁচু পাহাড়ে উঠল তার দ্বারা কত কাজ করা হলো তার দ্বারা সে কত কাজ করলো তার দ্বারা কত কাজ করা হলো কত কাজ করা হয়েছে তার দ্বারা কত কাজ করা হয়েছে সেক্ষেত্রে আমরা কি করব যদি এরকম সমস্যা থাকে আমাদের সামনে তাহলে আমরা করব এইভাবে এখানে লিখব এখানে m ইজ ইকুয়াল টু হচ্ছে 70 কেজি বস্তুটার বর মানুষের বর উচ্চতা হচ্ছে সে 20 মিটার উচ্চতায় উঠলো এটা হবে তাহলে আমরা জানি f ইজ ইকুয়াল টু এম এ এখানে এম এ হবে না যেহেতু উপর দিকে উঠলো তার অভিকর্ষ ত্বরণ হবে তাহলে 70 ইন্টু 9.8 এরকম জাতীয় একটি রাশি হবে তাহলে আমরা জানি w ইকুয়াল টু এফ এস তাহলে এফ এস এখানে এফ এস হবে না এখানে হবে এফ এইচ যেহেতু উপর দিকে তার হাইট বরাবর তার সরণ ঘটলো সুতরাং এখানে যে রাশিটা পাবো এটা এখানে বসাইলেই এখানে এত জুল পাওয়া যাবে এইভাবে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব আচ্ছা যদি এমন হয় যে যদি বলা হয় কোথাও এরকম যে 20 জুল বলতে কি বুঝো 20 জুল বলতে কি বুঝো তাহলে তুমি বলবা 20 জুল মানে হচ্ছে 20 নিউটন বল প্রয়োগ করলে কোনো বস্তুর 1 মিটার সরণ ঘটলো জুল যেহেতু কাজ যেহেতু বল এবং সরণের গুণফল সুতরাং যেহেতু 20 জুল কাজ করা হয়েছে তাহলে হয়তো বা 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং 1 মিটার বস্তুটি সরণ করছে এরকমও হতে পারে যে 10 নিউটন বল প্রয়োগ করে বস্তুটির 2 মিটার সরণ ঘটল এরকমও তো হইতে পারে যে 5 নিউটন বল প্রয়োগ করা হইল এবং 4 মিটার বস্তুটি সরণ ঘটল সুতরাং পরীক্ষায় যদি আসে তোমার যে 20 জুল বলতে কি বুঝো তুমি ব্যাখ্যাটা এরকম দিতে পারবা যদি বলে যে 50 জুল বলতে কি বুঝো তাহলে ওইখানে এরকম বলতে পারবা যে 50 নিউটন বল প্রয়োগ করে বস্তুটি 1 মিটার সরণ ঘটল অথবা 10 নিউটন বল প্রয়োগ করে সে 5 মিটার সরণ ঘটল হইতে পারে এটা খেয়াল করে দেখবা তাহলে আমরা কাজ কি বুঝলাম কাজ কি বিষয়টা জেনে গেছি কাজের একক কাজের মাত্রা কাজের সমীকরণ কাজের সমীকরণ দ্বারা সমস্যার সমাধান সেটা জানলাম শক্তি বিষয়টি হচ্ছে এনার্জি ইংরেজিতে যেটাকে আমরা বলি এনার্জি আর কাজ একই জিনিস অর্থাৎ কাজ করার সামর্থ্যকে শক্তি বলে যদি কোনো কিছু কাজ করতে পারে তাহলে তার শক্তি আছে অর্থাৎ কাজ করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি সুতরাং কাজের সমীকরণ শক্তির সমীকরণ একই কাজের একক এবং শক্তির একক একই কাজের মাত্রা শক্তির মাত্রা একই তাহলে শক্তি নিয়ে আলাদা করে কিছু বলার নাই এখানে আছে তোমার শক্তি এখান থেকে এই পর্যন্ত শক্তির বিভিন্ন রূপ যেমন শব্দ শক্তি তাপ শক্তি আলোক শক্তি ইত্যাদি এগুলো শক্তির বিভিন্ন উৎস শক্তি কোথা থেকে পাওয়া যায় কয়লা থেকে পাওয়া যাচ্ছে পেট্রোলিয়াম থেকে শক্তি পাওয়া যাচ্ছে পেট্রোল থেকে পাওয়া যাচ্ছে ফাইনালি স্পেশাল সোর্স অফ এনার্জি হলো সূর্য আমরা জানি সূর্য প্রতিনিয়ত তাপ দিচ্ছে এই তাপেই সাধারণত পৃথিবীর সকল কার্যক্রম আমাদের পৃথিবীর ভিতরে হয়ে থাকে এবং আমাদের শক্তির প্রধান যে সোর্সটা সেটা হচ্ছে সূর্য বরশক্তি সম্পর্ক এই তিনটি পার্ট তুমি যদি তোমার বইয়ের রিডিংও পড়ো তাহলেও বুঝে যাইতে পারবা এখানে আমার নতুন করে বলার কিছু নাই আমরা চলে যাব এই টপিকটির মধ্যে এই টপিকটি হইল শক্তির রূপান্তর শক্তির রূপ আমরা জানি দুটি শক্তির রূপ হচ্ছে দুটি শক্তির দুটি রূপ কি একটি হচ্ছে বিভব শক্তি আর একটি হচ্ছে গতিশক্তি একটি হচ্ছে বিভব শক্তি আর একটি হচ্ছে গতিশক্তি তো বিভব শক্তি কি কোনো বস্তুকে তার অবস্থানের পরিবর্তন করলে তার দ্বারা যে কাজ সম্পন্ন হয় সেটা হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি হচ্ছে কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে সে হচ্ছে গতিশক্তি যেমন আমি বিষয়টা এখানে আরেকটু ক্লিয়ার করব যদি এরকম হয় যে এই জাতীয় একটি
কিছু ভূমিতে আছে, মনে করো একটি পানির এখানে আছে একটা কিছু, এটা মনে করো m ইজ ইকুয়াল টু 50 কেজি, m ইজ ইকুয়াল টু 50 কেজি, সে এইচ উচ্চতায় আছে, উচ্চতা কতটুকু এখানে স্পেসিফাইড না করলেও চলবে, এইচ উচ্চতায়, তার মধ্যে অভিকর্ষ ত্বরণ কাজ করছে, তাহলে এরকম, তাহলে এইখানে এই যে বস্তুটি এখানে ছিল, মনে করো বস্তুটি এখানে ছিল, 50 কেজি বরের বস্তুটি ছিল, এম বরের বস্তুটা এখানে ছিল, বস্তুটাকে উপরে নেওয়া হইলো, এখন এই উপরে নেওয়ার সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন করা হলো, বল প্রয়োগ করা হলো, সুতরাং কাজ হইলো, কাজ মানেই শক্তি। তাহলে এইখানে যে শক্তিটা, এটা কোন শক্তি হইলো? যেহেতু অবস্থানের পরিবর্তন করানোর ফলে তার মধ্যে শক্তি সঞ্চিত হইলো, সুতরাং এটা হলো বিভব শক্তি। তাহলে এই শক্তিটা হবে কৃত কাজ। আমরা জানি শক্তি মানে তো কৃত কাজ, কৃত কাজ বা শক্তি ইজ ইকুয়াল টু আমরা জানি বল গুণ সরণ, বল গুণ সরণ। তাহলে এখানে বলটা হইলো কি? বলটা হইলো তো এফই হবে বল, আর এখানে হবে সরণ মানে এইচ বরাবর সরণ করছে, এফ মানে আমরা জানি এম এ, তাহলে এটা হবে এমজি, যেহেতু অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ হয়েছে, সুতরাং এটা এমজি এইচ। সুতরাং এই কাজটা মানে হচ্ছে শক্তি, আর এই শক্তি হচ্ছে বিভব শক্তি। সুতরাং আমরা বিভব শক্তিকে বলতে পারবো বিভব শক্তি ইপি, পটেনশিয়াল এনার্জি, ইপি ইজ ইকুয়াল টু এমজি এইচ। সুতরাং আমরা বিভব শক্তির সমীকরণ পেয়ে গেছি, এটা হচ্ছে এমজিএইচ। আমরা এবার এখানে দেখব গতিশক্তিটা। গতিশক্তি হচ্ছে যদি কোনো কিছু একটা, আমরা যদি এটাকে এইভাবে দেখি যে যদি একটা কিছু এরকম হয় যে এইভাবে ইউ আদি বেগ, বস্তুটা এম বরের বস্তু, সে চলা শুরু করলো, যাত্রা শুরু করলো, এখানে গেল, সে যদি এইখানে যায় তাহলে তার ভিতর কি হবে? এটা হচ্ছে ভি বেগ প্রাপ্ত হইলো, এখান থেকে যাত্রা শুরু করলো, ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করলো, এখানে যে ভি বেগ প্রাপ্ত হইলো, এটা ওই একই এম্বরের বস্তু, এবং তার মধ্যে এ ত্বরণ থাকতে পারে, এটা হবে তার সরণ, অর্থাৎ অবস্থানের পরিবর্তন ঘটলো। তাহলে তার গতিশক্তিটা কি হবে? তার দ্বারা কাজ কি হবে? কাজ ইজ ইকুয়াল টু হবে আমরা জানি এফ বল গুণ সরণ, কাজ মানে আমরা জানি বল গুণ সরণ, তাহলে তাতে বল প্রয়োগ করা হলো এফ এবং তার সরণ ঘটলো, ওই এসই ঘটলো, তাহলে এফ ইকুয়াল টু আমরা জানি এম এ, এটা হলো এম এ এস। এই কাজ মানে ডাব্লিউ দ্বারাও লিখতে পারবো, বা এটা যেহেতু শক্তি আমাদের এখানে, তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারবো ইকে। ইকে মিন্স কাইনেটিক এনার্জি, মানে গতিশক্তি, অর্থাৎ গতির জন্য, এখানে গতির জন্য বস্তুটি যে শক্তি লাভ করলো, এই বস্তুটি গতির জন্য যে শক্তি লাভ করলো সে হচ্ছে গতিশক্তি। যেহেতু এখানে এরকম একটা বিষয় আছে, সুতরাং আমরা এরকম লিখবো, আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা আমাদের জানা আছে। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2as, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা এখানে বি স্কোয়ার ইকুয়াল টু কী দেখবো? বি স্কোয়ার ইকুয়াল টু ইউ মানে এই গাড়িটা শূন্য থেকে যাত্রা শুরু করছে, অর্থাৎ আদিতে তার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, সুতরাং এখানে ইউটা হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। তাহলে 2as ইজ ইকুয়াল টু লিখতে পারবো বি স্কোয়ার, তাহলে as সমান লিখতে পারবো কি? বি স্কোয়ার বাই 2, এখানে আমরা যদি এটাকে এইভাবে লিখে বলি হাফ ভি স্কোয়ার। তাহলে as ইকুয়াল টু আমরা পাইলাম, as ইকুয়াল টু পাইলাম হাফ বি স্কোয়ার। তাহলে যদি আমরা এখানে এই বিষয়টাকে এইভাবে লিখি, ইকে ইজ ইকুয়াল টু এম এর জায়গায় এম থাকবে, as এর জায়গায় বসবে হাফ বি স্কোয়ার, যেটা হবে অতএব ইকে ইজ ইকুয়াল টু বলতে পারবো হাফ এম ভি স্কোয়ার। চেষ্টা করছি আমি এখানে বিভব শক্তি সমীকরণটি প্রতিষ্ঠা করতে, এবং চেষ্টা করেছি গতিশক্তি সমীকরণটি প্রতিষ্ঠা করতে। বিভব শক্তি হইল কোনো বস্তুকে তার অবস্থানের পরিবর্তন করিয়ে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে বিভব শক্তি, সেটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। ইপি মিন্স পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু এমজিএইচ। কোনো একটা বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে, কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকলে তার ভিতর কোনো শক্তি নাই, যখন সে গতিশীল হবে, গতিপ্রাপ্ত হবে, অবস্থানের পরিবর্তন করবে, একটা বেগ তৈরি হবে তার মধ্যে, তখন সে একটা গতিপ্রাপ্ত হবে। এই গতির জন্য বস্তু যে শক্তি লাভ করে সেটার নাম হচ্ছে গতিশক্তি, আর তাকে প্রকাশ করা হয় ইকে দ্বারা, ইকে ফর কাইনেটিক এনার্জি, অ্যান্ড কাইনেটিক এনার্জিটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার।
বস্তুর বিভব শক্তি হচ্ছে mgh আর গতিশক্তি হচ্ছে হাফ mv²। আরেকটি বিষয় এখানে আমি তোমাদেরকে খেয়াল করাইতে চাই, সেটা হচ্ছে এখানে এম হচ্ছে, আমরা সবসময় জানি এমটা অপরিবর্তনশীল অর্থাৎ ধ্রুব রাশি। বস্তুর বর যেখানেই যাক না কেন, পৃথিবীর যে কোনো জায়গাতে গেলেও, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গেলেও বস্তুর বর পরিবর্তন হয় না, এটা আমরা জানি। যেহেতু এটা পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল, সুতরাং এটা ধ্রুব রাশি। আর অভিকর্ষ ত্বরণ পৃথিবীর একটি বিশেষ স্পেসের মধ্যে, পৃথিবীর একটি বিশেষ প্লেসে সে অপরিবর্তনশীল, জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন, কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে সেও পরিবর্তনশীল। যেহেতু এই দুইটা অপরিবর্তনশীল রাশি, সুতরাং সমান সহকারে এইটাকে লিখতে পারবো আমরা এইভাবে, সমানুপাতিক দ্বারা, ইপি সমানুপাতিক এইচ, এইভাবে লিখতে পারবো। এইটার অর্থ হচ্ছে কোনো বস্তুর উচ্চতা যত বাড়বে তার মধ্যে বিভব শক্তি তত বাড়তে থাকবে। ইপি সমানুপাতিক এইচ এর অর্থ হইল কোনো বস্তুর ওজন যত কম বিভব শক্তি তত কম, উচ্চতা যত বেশি বিভব শক্তি তত বেশি। এখানে আমরা বিষয়টা একটু খেয়াল করি, এখানে বস্তুর বর এবং হাফ এটা হচ্ছে অপরিবর্তনশীল রাশি, সুতরাং এখানেও আমরা এইভাবে লিখতে পারবো ইপি সমানুপাতিক v²। এর অর্থ হচ্ছে বস্তুর বেগ যত বাড়বে, এই গাড়িটার বেগ, আমি যে গাড়ি দিয়ে দেখানোর চেষ্টা করছি, গাড়িটির বেগ যত বাড়বে তার মধ্যে গতিশক্তি তত বৃদ্ধি পাবে। আমরা সাধারণতই দেখি যে একটা গাড়ি যদি স্লো থাকে, সে যদি কোনো কিছুতে আঘাত করে তাহলে সেই আঘাতটা কম হয়, যদি বেশি স্পিডে থাকে আঘাতটা বেশি হয়, তার মানে সে বেশি কাজ করে। এখানে কথাটা হলো এইটাই যে যদি বস্তুর বেগ বেশি হয় তার গতিশক্তি বেশি হবে, যদি কোনো বস্তু যত উপরে উঠবে তার মধ্যে বিভব শক্তি তত বেশি সঞ্চিত হবে। এই হচ্ছে শক্তির রূপ, বিভব শক্তি এবং গতিশক্তি, এবং এটা আমি দেখাইলাম, তোমরা একটু খেয়াল করে নিবা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমি এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই কারণে, তুমি একটু এই অধ্যায়টা যখন অধ্যয়ন করবা তখনই বুঝতে পারবা যে এই অধ্যায়ের মধ্যে আছে এরকম যে একটি বস্তু, সাপোজ এটা হলো 20 কেজি বড়ের একটি বস্তু, 20 কেজি বড়ের একটি বস্তু এখানে আছে, এইটা আছে মেবি সাপোজ 100 মিটার উচ্চতায়, সে 100 মিটার উচ্চতায় আছে। যদি এরকম হয় যে এটা হলো 30 মিটার, নিচ থেকে এটা হলো 30 মিটার, এটা হইল সাপোজ, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে বলা হইতে পারে এরকম যে এই যে 20 কেজি বরের বস্তু 100 মিটার উচ্চতায় আছে, সকল ক্ষেত্রে যেন তার শক্তির কোনো পরিবর্তন না হয়। সকল ক্ষেত্রের অর্থ হইল তার ভিতর যে শক্তি আছে, ই আছে, এই ই মিনস আমরা জানি এখানে mgh বিভব শক্তি প্লাস গতিশক্তি হাফ mv², অর্থাৎ আমরা যেন এই মানগুলো বসিয়ে, অর্থাৎ যখন এটা বস্তুটা উপরে থাকবে তখন তার ভিতর কোনো গতিশক্তি নাই, আছে কি বিভব শক্তি। বিভব শক্তি কত? 20 গুণ 9.8 গুণ উচ্চতাটা হইল কত? 100, আর এখানে গতিশক্তিটা হচ্ছে 0। এইখানে যে রাশিটা আসবে, আমরা যেন এই পয়েন্টে আসলাম, অর্থাৎ বি বিন্দুতে আসলাম, এটা হচ্ছে এ বিন্দুর জন্য, এটা হচ্ছে এ বিন্দুর জন্য। যখন আমরা বি বিন্দুতে আসব, বি বিন্দুর জন্য এই টোটাল শক্তি বা মোট এনার্জিটা বের করব, সেটা হচ্ছে mgh প্লাস হাফ mv²। এখানে এসে দেখব এখানে কি আছে, বিভব শক্তি তো আছেই, যেহেতু নিচ থেকে 30 মিটার উচ্চতায়, তাহলে এটা হবে 20 কেজি গুণ 9.8 গুণ এটা হচ্ছে 30 মিটার উচ্চতায়, এখানে একটা কিছু বের হবে, আর এখানে হবে হাফ, এটা হবে 20, আর এই v²টা তোমাদেরকে আনতে হবে এরকম, v² = u² + 2as। এইটার সাহায্যে এখানে ইউ আছে, বস্তুটা ইউ বা আদিতে ছিল 0, এরকম 0 হবে, আর এরকম ত্বরণ মানে অভিকর্ষ ত্বরণ হবে 2 ইন্টু এখানে হবে 9.8, আর এখানে এস মানে হবে এইচ, উচ্চতা কতটুকু, উপর থেকে উচ্চতাটা হইল, এটা যদি 30 হয় এটা হবে 70, এখানে 70 বসে এখানে বিটা বসবে, এই বিটা এখানে বসে যাবে v² মান, তখন একটা শক্তি বের হবে। উভয় ক্ষেত্রে যখন দেখা যাবে দুই শক্তি সমান আছে, তখন বোঝা যাবে যে এই যে শক্তিটা, এখানে যে শক্তিটা প্রয়োগ হলো বিভব শক্তি, গতিশক্তি, কারণ একটা বস্তু যখন নিচ থেকে পড়বে গতিশক্তি হবে, যত উপর দিকে থাকবে ভূমিতে আসার আগ পর্যন্ত তার মধ্যে বিভব শক্তি কাজ করবে। সুতরাং বিভব শক্তি এবং গতিশক্তি দুই শক্তি মিলে যে শক্তি, সেই শক্তি উভয় পয়েন্টের জন্য, যদি এ বিন্দুর জন্য যেটা, বি বিন্দুর জন্য ওইটা, সি বিন্দুর জন্য সেইটাই হয়, তাহলে আমরা এখানে একটা সিদ্ধান্ত দিব যে ওই বস্তুটি সকল ক্ষেত্রেই শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। এখানে তোমাদের এই বিষয়টি অতি উল্লেখযোগ্য অনেক সময় থাকে যে শক্তির নিত্যতার সূত্র বলতে কি বুঝো?
শক্তির নিত্যতা হলো এইটাই যে কোনো বস্তুকে অবস্থানের পরিবর্তন করলে তার ভিতর যে শক্তি সঞ্চিত হয় সেখানে বিভব শক্তি থাকতে পারে, গতিশক্তি থাকতে পারে, এবং দুই শক্তির যোগফল সবসময় একই হবে, তখন বস্তুটি বা অবস্থাটি শক্তির নিত্যতার সূত্র মেনে চলবে। এবার চলো আমরা জানি, আশা করি তোমরা বুঝতে পারছো শক্তির রূপ। এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ক্ষমতা, পাওয়ার, ইংরেজিতে যেটাকে বলে পাওয়ার। আমরা এই পাওয়ার নিয়ে একটু জানবো। ক্ষমতা, ক্ষমতা মিন্স পি, পাওয়ার। ক্ষমতা মানে হলো দ্য রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক, অর্থাৎ 1 সেকেন্ডে কোনো বস্তু কতটুকু কাজ করতে পারে, এটা হচ্ছে তার ক্ষমতা। তাহলে কাজের একক যদি জুল হয়, ক্ষমতার একক যদি, সময়ের একক যদি সেকেন্ড হয়, তাহলে এটা হবে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। এই জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট, অর্থাৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার সংখ্যাটা আমি আবার বলি, কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ করে সেটা হচ্ছে তার ক্ষমতা। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এই ওয়াট শব্দটির সাথে আমরা আরও পরিচিত আছি। আমরা জানি যে এত ওয়াট ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ইউনিট, 1 কিলোওয়াট, সরি 1 কিলো ওয়াট, কিলো ওয়াট। আচ্ছা, কিলো। আর আরেকটা বিষয় এখানে আছে 1 এইচপি, 1 হর্স পাওয়ার, এটাকে বলে হর্স পাওয়ার। 1 এইচপি ইজ ইকুয়াল টু 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান হবে 746 ওয়াট। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে আমরা যখন বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিটি অর্থাৎ বিদ্যুতের বিল হিসাব করি, তখন আমরা দেখছি যে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, এত জুল। হ্যাঁ, 1 ইউনিটটা তাহলে কীভাবে আসলো? 1 কিলো ওয়াট পার আওয়ার মানে হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিট মিনস 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ারটা কি? 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াটে 1 কিলোওয়াট। এই যে 1000 ওয়াটে 1 কিলোওয়াট, 1000 ওয়াট গুণ 3600 সেকেন্ড। এটা কিভাবে আসলো? এটা আসলো এইভাবে যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু জুল পার সেকেন্ড, জুল ইজ ইকুয়াল টু ডাব্লিউ গুণ এস। এটা থেকে আমরা এটা লিখতে পারবো। তাহলে এটাকে হিসাব করলে হবে এরকম 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে 1 কিলোওয়াট এত, আর এত মিনস 1 ইউনিট। এটা বিদ্যুতের হিসাব করতে গেলে বোর্ড অফ ট্রেড ইউনিটি, বিওটি, এইটা তারা এই কাজটা এভাবে করে থাকে, ইউনিটে প্রকাশ করে। ওয়াট, ইলেকট্রিক যন্ত্রপাতিতে ওয়াট লেখা থাকে, ওইটা আমরা যখন চলতরিতে যাব তখন এই বিষয়টুকু আর একটু ক্লিয়ারলি জানতে পারবো। এবার আমরা আসলে ক্ষমতা কি জেনে গেছি মোটামুটি। আমরা লাস্ট টপিকটা নিয়ে একটু আলোচনা করব। লাস্ট টপিকটা হচ্ছে কর্মদক্ষতা। লাস্ট টপিকটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা হইল, কর্মদক্ষতা বিষয়টি হলো কর্মদক্ষতা। কর্মদক্ষতা হইল কোনো একটি বস্তু বা ইঞ্জিনকে যে পরিমাণ শক্তি প্রদান করা হইলো ওই শক্তি থেকে কি পরিমাণ শক্তি পাওয়া গেল সেটাই হচ্ছে তার কর্মদক্ষতা। অর্থাৎ এটা হলো লব্য কার্যকর শক্তি, লব্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি, শক্তি গুণ 100%। মানে এটাকে শতকরা প্রকাশ করা হবে যে এটা কত পার্সেন্ট পাওয়া গেল। বিষয়টা আমি যদি একটু ক্লিয়ার করি, তোমরা এখানে এরকম বুঝতে পারবা যে এইরকম আছে একটি কিছু। এখানে মনে করো এখানে একটা ইঞ্জিন বসানো আছে, একটা মোটর বসানো আছে, যেটা সাপোজ 1 এইচপি, 2 এইচপি, 2 হর্স পাওয়ারের একটি মোটর বসানো হইলো। এই মোটর এই ভূমির নিচ থেকে পানি উঠাবে উপরে। উপরে এরকম একটি পানির ট্যাঙ্কি আছে, সাপোজ এরকম আছে। তো এইটা হইলো মনে করো 2000 লিটার ইজ ইকুয়াল টু 2000 কেজি। সে এতটুকু পানি উঠাবে এবং তার উচ্চতা হচ্ছে মনে করো এখানে 100 মিটার, তার উচ্চতা হচ্ছে 100 মিটার, এবং সে এইটা উঠাইতে 30 মিনিট সময় নেবে। 30 মিনিট মিনস 30 ইন্টু 60, 318, 180 সেকেন্ড সময় নেবে। এখন
এই যে যন্ত্রটা যেটা 2 HP হর্স পাওয়ার শক্তি, সেই শক্তি সে এই পানিটা উঠাইতে, ট্যাঙ্কির মধ্যে পানি উঠাইতে তার কর্মদক্ষতা কত হবে, এফিসিয়েন্সিটা কত হবে, সেটা হবে লব্য কার্যকর শক্তি মানে হচ্ছে লাভ করা কার্যকর শক্তি। সেটা যেহেতু উপর দিকে যাচ্ছে, এটা mgh/t, এটা হচ্ছে mgh/t, আর এটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি হচ্ছে 2 HP। লব্য কার্যকর শক্তির মানে হইল যে আমরা জানি উপরে বস্তুর অবস্থানের এখান থেকে অবস্থানের পরিবর্তনটা হয়ে এখানে যাচ্ছে, কাজ করছে, উপরে যাচ্ছে, সুতরাং এখানে বিভব শক্তি হচ্ছে। এই বিভব শক্তিকে যখন সময় দ্বারা ভাগ করাবো তখন তার এই ক্ষমতাটাই তার লব্য কার্যকর শক্তি, অর্থাৎ সে এতটুকু শক্তি লাভ করে। তাহলে এটা mgh/t, আর এটা হলো 2 হর্স পাওয়ার, আর এখানে দিব 100%। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে, m মিনস তার বর হচ্ছে 2000 কেজি, এটা হচ্ছে 2000 গুণ এটা 9.8 অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করছে, এটার উচ্চতা হচ্ছে 100, আর এইটা হচ্ছে t ফর 1800 সেকেন্ড। আচ্ছা, 2 হর্স পাওয়ার মিনস 2 গুণ 746। তাহলে এইটাকে হিসাব করে একটা কিছু আসবে, এবং এই হিসাবটা আসবে এরকম পার্সেন্টেজে, যেহেতু তার সাথে একটা 100 গুণ থাকবে, এরকম হবে। তাহলে এই জিনিসটাই হবে তার কর্মদক্ষতা। অর্থাৎ কোনো বস্তুকে বা কোনো ইঞ্জিনকে, মেশিনকে আমি তার যে শক্তি আছে, তার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে তার ভিতর থেকে কতটুকু কাজ আদায় করতে পারি, সেটাই হচ্ছে তার কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা নিয়ে অনেক প্রশ্ন আছে, এখানে অনেক সময় কর্মদক্ষতা দেয়া থাকে, এখানে মোট শক্তি, প্রদত্ত শক্তি, লব্য কার্যকর শক্তি ইত্যাদি দেওয়া ছিল। আমি কর্মদক্ষতা বের করতে ফেলতে পারবো এই প্রসেসে। অনেক সময় কর্মদক্ষতা দেওয়া থাকবে, আমি অন্য যে কোনো শক্তি খুঁজে বের করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি অতি কম সময়ের ভিতর চেষ্টা করেছি কাজ ক্ষমতা শক্তির এই পার্টটিকে আলোচনা করে তোমাদের কিছুটা বোধগম্যে আনার জন্য। তোমরা আরও অধিকতর স্টাডি করবা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বইটি পড়বা। আমি কিছু জায়গা ছেড়ে গেছি, সেটুকু তোমরা স্টাডি করবা, গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবা, চিত্রের মতো করে করার চেষ্টা করবা। আমি বিশেষ করে এখানে নবমকে বেশি ফোকাস করছি, এই কারণেই নবমে তোমরা যারা আসো তাদের জন্য এই ক্লাসগুলো শ্রেণীর বাইরে থেকে যাচ্ছে, পড়া হচ্ছে না, যার জন্য এগুলো তুমি যদি একটু বাসার চেষ্টা করো ভালো করতে পারবা। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।